স্বাগত বাংলাদেশ লাইভে, সাথে আছি আমি আফসার উদ্দিন। ব্রিটিশ নির্মাণের অসামান্য নিদর্শন ছিল রাজশাহী গণগ্রন্থাগার। এটি সংরক্ষণে সংস্কৃতিমনা মানুষদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে 2017 সালে এটিকে ভেঙে বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ শুরু হয়। এতে একদিকে যেমন ভবনটির সৌন্দর্য হারালো, অন্যদিকে 2 বছর ধরে বন্ধ রয়েছে পাঠক সেবা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, রাজশাহীর এই গণগ্রন্থাগার নিয়ে আপনার কাছে সর্বশেষ কি আছে আমাদের জানাবেন। ধন্যবাদ আফসার। আমরা আছি রাজশাহী সাধারণ গ্রন্থাগারে, যেটি এখন নির্মাণাধীন। আমরা একটু ক্যামেরা চোখে দেখে নিতে চাই যে এখানে কি অবস্থায় আছে। গত 2 বছর ধরেই এই যে সাধারণ গ্রন্থাগারটি আছে, এটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল 1884 সালে, যেটি জমি দান করেছিলেন জমিদার রাজা প্রমোদনাথ রায়। আর এই লাইব্রেরিটি স্থাপন করেন কেদারনাথ প্রসন্ন লাহিড়ী, যিনি জমিদার ছিলেন। তারপর থেকে এখানে সাধারণ যে পাঠকরা ছিলেন, বহু গুণীরা এই অঞ্চলে এসেছেন তখন এই সাধারণ গ্রন্থাগারটিতে তারা প্রবেশ করেছিলেন। তারা এখানে যে বইগুলি ছিল, সে লাইব্রেরিটির বয়স 137 বছরের মতো হলেও কিন্তু এটি যে বই পুস্তকের যে সংগ্রহশালা ছিল, সেটি 200 বছরের পুরনো বইও এখানে পাওয়া যেত। গত 2 বছর ধরে যেহেতু এখানে নতুন ভবন নির্মাণের একটা কাজ চলছে, ফলে এখানকার যে পাঠক সেবা সেটি কিন্তু বন্ধ আছে। আমরা যেটি একটু দেখানোর চেষ্টা করি, এইখানে যেটি হচ্ছে যে 2,57,00,000 টাকা ব্যয়ে এইখানে নতুন ভবনের কাজটি হচ্ছে। ফলে ব্রিটিশ আমলের যে সৌন্দর্যবোধ এবং নির্মাণ শৈলী ছিল, এই ভবনটি কিন্তু একেবারে ভেঙে ফেলা হয়েছে, তার স্থাপত্য শৈলীটিকেও নষ্ট করে ফেলা হয়েছে। এ নিয়ে কিন্তু এখানকার যারা সাংস্কৃতিক মনোকর্মী আছেন, লেখক পাঠক আছেন, তারা কিন্তু আন্দোলনও করেছেন যাতে মূল অবয়বটি রেখে ভবন সংস্কার করা হয়, ভবনটি নতুন ভবন করা হয়। কিন্তু সেটি যারা সিটি কর্পোরেশন এই কাজটি করছে, তারা যেটি বলছেন যে এই ভবনটি একেবারে ব্যবহারের অনুপযোগী ছিল, ফলে তারা এটিকে ভেঙে ফেলেছেন। আমরা একটু কথা বলতে চাই, এই যে যখন এই ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী সিটি কর্পোরেশন, তখন যিনি আন্দোলন করেছেন কালীয় কলম পুরস্কারপ্রাপ্ত কবি শামীম হোসেন। শামীম হোসেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনারা তো এই যে যখন ভবনটি নির্মাণ করা হবে বলে বলা হয়েছিল, তখন থেকে আপনারা আন্দোলন করেছেন, তারপরে ভবনটি ভেঙে ফেলা হয়েছে, এটিকে আপনারা কীভাবে দেখেন যে নতুন একটি ভবন নির্মাণ হচ্ছে? প্রথমত আমরা যে আন্দোলনটা করেছিলাম যে এটা একটা ঐতিহাসিক একটা সাধারণ গ্রন্থাগার আছে, সাধারণ গ্রন্থাগার, সেটিকে তার মূল ভবনটি রেখে সংস্কার কাজ করার জন্য আমি বলেছিলাম। আমরা কিন্তু কখনোই চাই নাই যে নতুন ভবন না হোক, এটা আমরা কিন্তু চাই না, কারণ উন্নয়ন হবেই। কারণ দেশ যেহেতু এগিয়ে যাচ্ছে, উন্নয়নও হওয়া প্রয়োজন, নতুন ভবনেরও প্রয়োজন আছে। কিন্তু আমরা বলেছিলাম যে মূল অবকাঠামো ঠিক রেখে এই ভবনটা যেন তৈরি করা হয়। তো সেইখানে তখন যারা ছিলেন তারা বললেন আমাদেরকে যে এই ভবনটা আসলে এটা আর বয়স নাই, এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, এখানে একটা বিপর্যয় ঘটতে পারে, ফলে তারা নতুন ভবন নির্মাণ করতে চান। আমরা চাই যে যেহেতু ভবনটি নির্মাণ হচ্ছে ভালোভাবেই হোক, যেহেতু আমাদের রাজশাহী সদর আসনের মাননীয় সংসদ সদস্য ফজল হোসেন বাদশাহ এবং এখন যিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন, উভয়ই কিন্তু সংস্কৃতি বান্ধব মানুষ, আমি যতটুকু জানি। আমি তাদের কাছে অনুরোধ করব যে এই যে 2 বছর ধরে যে কাজ চলছে, ফলে এই পাঠাগার থেকে কিন্তু পাঠ বঞ্চিত হয়েছে অনেক পাঠকরা। বিকল্প উপায়ে এটা পুনরায় যেন চালু করা হয়। চালু করা যদি না হয় তাহলে কিন্তু যারা পাঠক ছিলেন তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। কারণ একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এখানে তো অনেকেই সদস্য ছিলেন, আজীবন সদস্য ছিলেন, সেই বইগুলি যেগুলো এখানে সংরক্ষণে ছিল, সেগুলো তো হারিয়ে যাওয়ার সম্ভাবনাও একটি তৈরি হয়েছে এর ফলে। না, এটি আমরাও শঙ্কা করেছিলাম, কিন্তু যারা পরিচালনা পর্ষদ ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখান থেকে কোনো বই হারাবে না, এবং তারা যত্ন সহকারে রেখেছেন। ভবনটি নির্মাণের পর পুনরায় ভালোভাবে সেই বইগুলো তার জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। আরেকটি বিষয় যেটি, সেটা হলো এই যে নির্মাণ শৈলীটি, আমরা যখন এইটি নিয়ে আন্দোলন হচ্ছিল, তখন আমরা যখন সংবাদ কাভার করেছি, তখন তো কর্তৃপক্ষরা আশ্বাস দিয়েছিলেন মূল অবয়বটি রেখে ভবনটি নির্মাণ করা হবে। কিন্তু আমরা যে নকশাটি দেখছি, সেখানে মূল অবয়বের কিছুই রাখা হয়নি। সেটির ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী? প্রতিক্রিয়া হলো যে আমরা যখন এই আন্দোলনটা করেছিলাম, তখন আমাদেরকে বলা হয়েছিল যে একটা রেপ্লিকা করা হবে এখানে। সেই দাবিটি আমরা মেনেছি যে ঠিক আছে, একটা রেপ্লিকার জন্য এখানে আগেকার ভবন অনুযায়ী রাখা হয়, যেন ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবেন তারা যেন বুঝতে পারেন যে এখানে একটা ঐতিহাসিক ভবন ছিল। কারণ এখানে মহাত্মা গান্ধী সহ অনেক জ্ঞানী গুণীরা এসেছেন, তাদের
স্মৃতিকে ধরে রাখার জন্য কিংবা আগামী প্রজন্মের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য এটা রেপ্লিকাটা রাখা দরকার। ধন্যবাদ কবি শামীম হোসেন। আফসার, আপনি শুনছিলেন যে এই যে নির্মাণ শৈলী যেটি ছিল এই ভবনের, সেটি যে নষ্ট হয়ে গেছে, সেটিকে একটি রেপ্লিকা আকারে হোক বা আবারও নির্মাণ শৈলীর একটি আদলে এখানে একটি যেন ভবনটি নির্মাণ করা হয়, এই দাবি এই লেখক এবং কবির। তো আফসার, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শাহেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। বুড়িগঙ্গাকে দখলমুক্ত করতে আজও চলছে উচ্ছেদ অভিযান। গতকাল এই অভিযানের প্রধান কর্মকর্তাকে সরিয়ে দেওয়ায় এরই মধ্যে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্তারিত জানাতে বুড়িগঙ্গা বসিলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, আজকের উচ্ছেদ অভিযানের আপডেট আমাদের জানাবেন। আজকে আসলে কি অবস্থা চলছে সেখানে? আজকে আসলে অভিযান অব্যাহত রয়েছে। আমি দাঁড়িয়ে আছি বসিলা ব্রিজ সংলগ্ন যে বুড়িগঙ্গা তীর রয়েছে, যেখানে অবৈধ স্থাপনা ছিল অনেক বেশি। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি আসলে নদী, এটি আসলে ক্যামেরার ফ্রেমে নিশ্চয়ই আসলে বোঝা কঠিন, একেবারে লোকালয় দেখে মনে হবে। এবং এখানে ইটভাটা এবং বসতি ছিল অনেক বেশি, যেগুলো অনেকাংশেই গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই কার্যক্রম এখন পর্যন্ত কিন্তু চলছে। আমার পিছনের ছবি যদি আপনাকে আসলে দেখাতে চাই, একেবারেই এখানে বসতি স্থাপন ছিল কিন্তু, এবং ইটভাটা সংলগ্ন এলাকা, এবং এটি আসলে নদী ছিল যেটি আসলে বিশ্বাস করতে এখন অনেকটাই কঠিন। সেই কার্যক্রম আসলে চলছে। নদীর ঢাকার চারপাশের যে নদী রয়েছে সেই নদীগুলোকে জীবন ফিরিয়ে দিতে আসলে এই কার্যক্রম চলছে। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে অভিযান চলছে, উচ্ছেদ অভিযান। অবৈধ যেসব স্থাপনা রয়েছে সেসব স্থাপনা সরিয়ে দেওয়ার জায়গাটা। আমার সঙ্গে বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক একেএম আরিফউদ্দিন রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। জি, আজকের অভিযান সম্পর্কে একটু জানতে চাই, গতকালের প্রসঙ্গে একটু নিয়ে আসতে চাই। আপনারা একটু বাধাগ্রস্ত হয়েছিলেন গতকাল, সেই জায়গা থেকে আজকে শুরু করতে পেরেছেন কেন একটু জানতে চাই। আসলে আপনার নদীর জায়গায় যারা ভরাট করে তারা তো সবসময় একটা দাবি করে যে তাদের নিজস্ব জায়গা, সিএস ম্যাপ, আরএস ম্যাপ, এই সমস্ত দাবি পর্চা টর্চা ক্রিয়েটেড কিছু বিষয় তাদের মধ্যে থাকে এবং এক ধরনের প্রবণতা, মামলা মোকদ্দমা নানা ধরনের কথা বলে। কালকে কিন্তু আমাদেরকে এই বিষয়গুলোকে একটু বাধাগ্রস্তই করা হয়েছিল, এক ধরনের প্রভাব বিস্তার করা হয়েছিল। আজকে কিন্তু আমরা সেই বাধা আমরা অতিক্রম করতে সমর্থ হয়েছি। আমরা বিশিষ্ট একজন আইনজীবীর মতামত নিয়েছি এবং তাদের নথিপত্র, আমরা মামলা মোকদ্দমার কাগজপত্র দেখেছি, এখানে কোনো আইনগত বাধা নেই। আমাদের লিখিতভাবেই আইনজীবীগণ মতামত দিয়েছেন। তো আমরা এখানে যেটা আপনি বলছিলেন যে এই যে এটা কিন্তু আমিন মমিন হাউজিং নামে একটি হাউজিং কোম্পানি। এটা এই কমপক্ষে জায়গায় কোনো জায়গায় 250 ফিট, কোনো 260, 270 বা কোনো জায়গায় 300 ফিট চওড়া কিন্তু একটি চ্যানেল। এটা কিন্তু 4-5 বছর আগেও কিন্তু একটা প্রবহমান চ্যানেল ছিল। এখানে মাঝখানে অল্প একটু চর ছিল। এই পুরো চ্যানেলটা এই ভূমিদস্যুরা, আপনার নদীকে করা, তারা কিন্তু এই চ্যানেলটা ভরাট করে এই চরের সাথে মিলিয়ে একটা পুরা হাউজিং করে তুলেছে। এখানে প্লটিং করে রেখেছিল তারা, দেখেছেন যে এখানে আপনার প্রাচীর দিয়ে রেখেছিল, গাছ লাগিয়েছিল এবং বেশ কিছু ছোট ছোট ছাপড়া টাইপের ঘর, এমনকি 2-1টা কারখানা পর্যন্ত করেছিল। সেগুলো আমরা ইতিমধ্যে ভেঙে দিয়েছি এবং এই ভাঙন কাজ কিন্তু আমরা আজকে সারাদিনই এইখানে করব। তবে এইখানে যে পরিমাণ ভরাট হয়েছে এটা কিন্তু শুধুমাত্র আপনার আমাদের এক্সকেভেটর দিয়ে ভাঙনের বিষয় না। এখানে কিন্তু এই যে স্থাপনাগুলো সরিয়ে, এই যে সমস্ত আছে এগুলো সরিয়ে আমাদের এক্সকেভেশন করতে হবে বা প্রয়োজনে ড্রেজিং করে এটা চ্যানেলটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে গতকাল তারা যে বাধাগ্রস্ত হয়েছিলেন এবং যে বাধার মুখে পড়েছিলেন সেই বিষয়টি আজকে একেবারেই নেই এবং সেখান থেকে তারা কার্যক্রম শুরু করতে পেরেছিলেন। আমিন মবিন যে হাউজিং কোম্পানি, তাদের জায়গাটি আজকে অভিযান কিন্তু চলছে এবং যে প্লটগুলো করে রাখা হয়েছিল এবং বিভিন্ন জায়গায় যে বসতি স্থাপন করা হয়েছিল, ইট ভাটার জায়গা রয়েছে, সেই সব জায়গায় কিন্তু আজকে সবগুলো আসলে উচ্ছেদ করা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে এবং সেই কার্যক্রম এখনও চলছে। পরবর্তী সংবাদগুলোতে আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবো। তো মোটামুটি এই ছিল বুড়িগঙ্গার তীর থেকে আমার কাছে সবশেষ খোঁজ খবর উচ্ছেদ অভিযানের। ধন্যবাদ প্লাবন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্লাবন রহমান জানাচ্ছিলেন বুড়িগঙ্গার দখলমুক্ত করার সর্বশেষ তথ্য। দর্শক, এই পর্যায়ে বাংলাদেশ লাইভে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত বাংলাদেশ লাইভে। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় শহর লালমনিরহাট
এখানে 150 বছরের পুরনো ভবনে ঝুঁকি নিয়ে বাস করছে রেলের কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত জানতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, আপনার কাছে জানতে চাইব, ঝুঁকি নিয়ে আসলে সেখানে যারা বসবাস করছেন তাদের বর্তমান অবস্থা কি এবং এই ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আপনার কাছে কি বিস্তারিত আছে? আসিফ, আপনাকে ধন্যবাদ। আসলে একটি বিষয় আপনি বলছিলেন, যেটি পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় শহর হচ্ছে লালমনিরহাট। এই বিভাগীয় শহরটি, পুরো শহরটি রেলের উপরে দাঁড়িয়ে আছে। তবে এখানে এই রেলের 51টি কোয়ার্টার রয়েছে। এই কোয়ার্টারগুলো প্রায় 150 থেকে 200 বছরের জরাজীর্ণ কোয়ার্টার। এই কোয়ার্টারগুলোতে রয়েছে রেলের বাহিরেও কিছু লোক বসবাস করছে, রেলের কর্মকর্তা কর্মচারীদের বাহিরেও কিছু লোক বাস করছে। কিন্তু এই ঝুঁকিপূর্ণ জানা সত্ত্বেও এখন তারা কেন বাস করছেন আমরা কথা বলতে চাই। যে এই রেলের জরাজীর্ণ এই ভবনগুলোতে আপনারা বাস করছেন, ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বৃষ্টির সময় পানি পড়ছে, রোদের সময় রোদ পাচ্ছেন, ঝড়ের সময় আপনারা আতঙ্কিত হচ্ছেন। কেন বাস করছেন আপনারা? কি করবো, এখন থাকার জায়গা নাই, এই জন্য এখানে থাকার তো জায়গা নাই। অনেক বছর থেকে এখানে আছি। আপনার যদি বৃষ্টি হয় তখন আপনারা কি করেন? তখন বৃষ্টিতে হয়তো জিনিস জানা জোটায় নিয়ে এক কানিতে থাকতে হয়। বৃষ্টিতে পানি পড়ে, অনেক কষ্টই হয়। আমরা কথা বলছিলাম যে ঝুঁকিপূর্ণ কোয়ার্টারে বাস করে এরকম একজন ব্যক্তির সাথে। তারা বলছেন যে তাদের থাকার জায়গা নাই, রেলওয়ে কর্তৃপক্ষের কাছে অনুনয় বিনিময় করে তাদের কাছ থেকে নেওয়া এই কোয়ার্টারগুলোতে তারা বাস করছেন নানা ঝুঁকিপূর্ণ অবস্থায়। ঝড় বৃষ্টি কিংবা অন্য সময়ও তাদের এই ঝুঁকিতে তারা বাস করেন। অত্যন্ত দুর্বিষহ জীবন। তারা বলছেন যে তাদের কোনো জমি জমা নাই, স্থানীয় কোনো তাদের বসত বিড়া নাই। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে এই ভবনগুলো প্রায় 2 শতাধিক বছর পূর্ণ হয়ে গেছে। আমরা আরেকজন এখানে একজনের সাথে স্থানীয় বাসিন্দা এই কোয়ার্টারে বাস করেন, এক বাসিন্দার সাথে কথা বলতে চাই। কেন আপনারা এই ঝুঁকিপূর্ণ জানা সত্ত্বেও আমরা বাস করছেন এখানে? আছে, আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, স্বামী নাই, ছোট ছোট ছেলের পেলের আছে, চার দোকানে কাজ করে, কোনো তো সংসার চলতেছে, আমাদের জায়গা জমিনও নেই। কিন্তু এই কতদিন থেকে আছেন এই ভবনগুলোতে? আমরা এখানে 5 নম্বর, আমি 25 থেকে 30 বছর হলো আছি। একটা মায়াও হয়ে গেছে, বুঝছো। দরকার পরে এলেক্ট করে দেখ যারা যে আছে, তারপর আমরা সে ঘর বাড়ি সামন করে করে থাকি। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কি আপনাকে যেতে বলে কখনো? না, যেতে বলেনি। রেলওয়ে কর্তৃপক্ষ টাকা নেয় আপনাদের? না, 1 পয়সাও নেয় না। না না, এগুলো তো মনে করেন আমরাও জানি কি এটা ড্যামেজ হয়ে গেছে, কিন্তু আমাদের ভবিষ্যতে মানে কিছু নাই দেখে যার জন্য আমরা আছি। আমরা ভাড়া নিয়ে যে থাকবো তা আমাদের ক্ষমতা নেই। আপনি শুনছিলেন যে এই রেলওয়ের ঝুঁকিপূর্ণ কোয়ার্টারগুলোতে অত্যন্ত ঝুঁকি জানা সত্ত্বেও এইসব ব্যক্তি এখানে বাস করছেন। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে যে তারা এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে কখনোই তারা সংস্কারের কোনো উদ্যোগ নেননি। কিন্তু কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এই রেলওয়ে কোয়ার্টারগুলোকে তারা আপনার লিজের নামে ব্যবসায় রূপান্তর করছেন এবং বিভিন্ন কোয়ার্টারে বাস করছেন আপনার বিভিন্ন বহিরাগত লোকজন। এখানে অভিযোগ রয়েছে এই কোয়ার্টারগুলো এখন মাদক সেবীদের আড্ডায় যেমন রয়েছে তেমন রয়েছে বহিরাগতদের আস্তানা, এবং শহরের বিভিন্ন প্রকারের যারা হিরোইন খোর এবং নেশা সেবীদের আস্তানাও এখন এই কোয়ার্টারগুলো রয়েছে। আমরা একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই 51টি কোয়ার্টার প্রায় 200 বছর পূর্ণ হলেও রেলওয়ের পক্ষ থেকে কোনো ধরনের সংস্কার কিংবা কোনো উদ্যোগ এখন পর্যন্ত গ্রহণ করা নাই। রেলওয়ের ডিআরএমের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, ডিআরএমের সাথে কথা বলে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি। এই ছিল লালমনিরহাট রেলওয়ের কোয়ার্টার থেকে সর্বশেষ আমার কাছে। মানিক, ধন্যবাদ আপনাকে। মানিক জানাচ্ছিলেন আসলে ঝুঁকিপূর্ণ ভবনে অসহায় কিছু মানুষ, তাদের কোনো উপায় না থাকায় সেখানে বসবাস করছিলেন, সেই তথ্য। পানি শুকিয়ে মৃতপ্রায় কুমিল্লার ডাকাতিয়া নদী, এতে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, আপনার কাছে জানতে চাইবো আসলে সেখানে এই পানি শুকিয়ে যাওয়ায় কেমন পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের বলবেন। আমি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গরুপুর এলাকার কালোডুমুর নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন। এই নদীটিতে পানি শুকিয়ে যাওয়ার কারণে এখানকার যে ফসল উৎপাদনের জন্য কৃষকরা এখানে ফসল উৎপাদন করতে পারছেন না। তো আসলে এই নদীটি দীর্ঘদিন ধরে এখানে পানি না থাকার কারণে তারা মাছ চাষ, ধান চাষ থেকে শুরু করে
আর নানান সমস্যায় পড়ছেন। তো এই নদীটি আসলে তারা পানি উন্নয়ন বোর্ডের কাছে অসংখ্যবার তারা জানিয়েছেন এই নদীটি খনন করার জন্য, কিন্তু আসলে কোনো রকম কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় না। তো এখানকার সাধারণ মানুষ এবং এলাকার মানুষ যারা এখানে কৃষি কাজের সাথে জড়িত আছে তারা আমার সাথে আছেন। আসলে তারা অভিযোগ করে বলছেন যে এই নদীটি যদি আসলে খনন করা হতো তাহলে তারা এখানে কৃষি উৎপাদনে এবং কৃষি উন্নয়নে অনেক ভূমিকা রাখতো। তো আমরা এখানে কৃষক আছেন, তার সাথে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আপনাদের এই কালোডুমন নদীটি পানি শুকিয়ে যাওয়ার কারণে কি কি সমস্যায় পড়ছেন আপনারা? কুমিল্লার দাউদকান্দির অন্যতম নদী কালাডুমুন নদী। এই নদীটি গৌরীপুর থেকে ইলটগঞ্জ পর্যন্ত ৪১,৮৫০ ফিট, প্রায় ১৩ কিলোমিটার। দাউদকান্দি, চান্দিনা, কচুয়া, মুরাদনগর ৪টি উপজেলার আনুমানিক ৫০,০০০ বিঘা জমিনে বোরো ফলাতে এই নদীর পানিটি একমাত্র উৎস, এবং এখানে প্রায় ১২.৫ লক্ষ মন ধান ফলানো সম্ভব। প্রত্যেক বছর আমরা ধান আবাদ করার পরে ধান যখন থোড়া আসে বা শীষমুখে আসে তখন নদীর পানি শুকিয়ে যায়। শুকিয়ে গেলে আমাদের এই ফলনে মারাত্মক বিপর্যয় দেখা দেয়। ধন্যবাদ আপনাকে। তিনি জানাচ্ছিলেন আসলে কুমিল্লার ডাকাতিয়া নদী শুকিয়ে যাওয়ার কারণে কি ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং সেখানে আসলে নদী খননের বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছিলেন। প্রতীকী অনশনের পাশাপাশি বাংলাদেশ লাইভের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।